ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital piracy of this content is a criminal offense. স্টোরিলাইন ইউটিউব চ্যানেল প্রেজেন্স আজ আপনাদের জন্য সৌমিত্র শঙ্কর দাশগুপ্তের রচনা অবলম্বনে নাচঘর গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি চান্দ্রিক। শুরু হচ্ছে সৌমিত্র শঙ্কর দাশগুপ্তের লেখা এক অন্য ধারার গল্প, নাচঘর। নমস্কার, আমি পুপুল। আজ আমি আপনাদের একটা গল্প শোনাব। যদি আপনাদের গল্পটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের ঘন্টাটাও বাজাতে ভুলবেন না। তাহলে এবার বলা যাক। পুপুল খুব অবাক চোখে বাড়িটাকে দেখছিল। এতদিন তো সে জানত ওদের একটাই বাড়ি, 3 কামরার ফ্ল্যাট, আকাশদ্বীপ ম্যানশন, ঠিকানা গড়িয়াহাট, দক্ষিণ কলকাতা। ক্লাস 2 থেকে পুপুল এই বাড়িতেই আছে। অ্যানুয়াল পরীক্ষা হয়ে গিয়েছে। এবছর সে 6 থেকে 7-এ উঠবে। এই মাত্র হাওড়া থেকে লোকাল ট্রেনে মিনিট 40 জার্নি করে বাবার সঙ্গে পুপুল রাঙামাটি স্টেশনে এসে নামল। সেখান থেকে মিনিট 10 হাঁটলেই এই বাড়িটা। বাইরে পাথরের ফলকে অস্পষ্টভাবে লেখা আছে সূর্যমহল। ফটক পার হয়ে অল্প স্বল্প নুড়ি বিছানো সরু রাস্তাটা একটা বারান্দায় গিয়ে ঠেকেছে। রাস্তার দুপাশে বিস্তর আগাছা, ঝোপের মতো। সেই আগাছার আড়াল থেকে একটা নাম না জানা পোকার কিট কিট শব্দ ভেসে আসছে। স্টেশন থেকে দূরত্ব সামান্য হলেও জায়গাটা এই বেলা 10টাতেও বেশ নির্জন। সূর্যমহল বাড়িটা দোতলা, লাল ইটের তৈরি। কোথাও কোথাও পলিশ তারা খসে পড়েছে। ছাদ থেকে একটা গাছ ফুঁড়ে বেরোনোর চেষ্টাও করছে। বারান্দার লাগোয়া একটা ঘরের দরজা খুলে হঠাৎই বেরিয়ে এলো একটা মানুষ। আশ্চর্য, এ বাড়িতে এখনো কেউ থাকে? লোকটা বৃদ্ধ, সাদা চুল, সাদা গোঁফ দাড়ি। বাবা তাকে জিজ্ঞেস করলেন, প্রশান্তদা, কেউ এসেছিল? কই না তো। সে কি, এখনো আসেনি? আসবে এখন। তোমরা হাত মুখ ধুয়ে নাও। আমি বাথরুমে জলের ব্যবস্থা করেছি। এই স্টেশনের হোটেল থেকে জল খাবারও আনতে পাঠিয়েছি। এই সঙ্গেটিকে ছেলে বুঝি? কি নাম গো তোমার? জুলিয়াস। এ তো ইংরেজি নাম। এ বাড়ির কর্তার সঙ্গে একেবারেই মিলছে না। তার নাম কি ছিল জানো? বরদা প্রসন্ন। মাস 6 হলো এই নামটা পুপুলের কানে আসছে। মাঝে মাঝেই ফোন আসছে
ওদের আকাশদ্বীপের ফ্ল্যাটে। ফুল কাকার এরা নাকি বাবার খুড়তুতো জ্যাঠতুতো ভাই, কলকাতারই আশেপাশে থাকেন। তেমন অবশ্য যোগাযোগ নেই। ফোনের কাটা কাটা কথা থেকে পুপুল বরদা প্রসন্নর নামটা জানতে পেরেছে। এটুকুও বুঝেছে যে কলকাতার বাইরে তার কোথাও একটা বাড়িও আছে। সেই বাড়িটা নিয়েই কিছু একটা সমস্যা হচ্ছে। হাত মুখ ধুতে গিয়ে পুপুল একেবারে স্নান করে নিল। বাথরুমটা মোটামুটি মন্দ নয়, তবে জল খুব ঠান্ডা। কুয়োর জল এরকম ঠান্ডা হয়, তবে মার্চের 15 তারিখ পার হয়ে গেল, একটু একটু গরম পড়ছে। জল খাবার বলতে পুরি আর তরকারি, বাবার জন্য চা। কলকাতায় পুপুলরা এসব কোশমিন কালেও খায় না, তবে খিদে পেয়েছিল খুব, তাই অসুবিধে হলো না। আগাছার ঝোপে সেই পোকাটা এখনও কিটকিট করে ডেকেই চলেছে। তার সঙ্গে বোধহয় আরও একটা পোকা যোগ দিয়েছে। স্টেশন দিয়ে হুইসেল বাজিয়ে একটা ট্রেন চলে যাচ্ছে। সেই শব্দ মিলিয়ে যেতেই চারদিক আবার চুপ। পিঠে কার হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল পুপুল। সেই বুড়ো প্রশান্তদা। সে পুপুলকে জিজ্ঞেস করল, কি দেখছো এই বাড়িটা? হ্যাঁ। এটা কিন্তু তোমাদেরই বাড়ি। তুমি তবে কে? আমি কেউ না, বলতে পারো কে আর টেকার। 50 বছর ধরে এখানেই পড়ে আছি। বরদা প্রসন্নর সময় থেকে? না না, এসব আরো আগের কথা। বরদা প্রসন্ন হচ্ছেন তোমার দাদুর দাদু। পুপুল নিজের দাদুর নাম পর্যন্ত জানে, তার বেশি কিছু জানে না। দাদুর নাম ছিল হেমদা প্রসন্ন, কিন্তু পুপুলের বাবার নাম অভিজিৎ। যেমন রাঙা কাকার নাম বোধ হয় সুরজিৎ, আবার পুপুলের নিজের নাম জুলিয়াস। এখন আর নামের মিল হয় না। বুড়ো বলল, চলো তোমাকে তোমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই। দোতলা বাড়ির নিচে বড় বড় 3খানা ঘর। মাঝের ঘরটা ড্রয়িং রুম, অর্থাৎ বৈঠকখানা। পুপুলের বাবা সেখানে একটা চেয়ারে বসে বাড়ি থেকে আনা ইংরেজি খবরের কাগজটা পড়ছিলেন। বোধহয় তাদের আসা উপলক্ষেই ঘরটায় কিছুটা ঝাড়পোছ করা হয়েছে। দুপাশের দুটো ঘরের একটায় প্রশান্ত নিজে শোয়, অন্য ঘরটায় কখনো কেউ এলে থাকে, আজ যেমন পুপুলরা থাকবে। এ বাড়িতে কিন্তু ইলেকট্রিক নেই। অনেক দিন কেউ বিলের টাকা জমা দেয়নি, তাই অফিস থেকে লাইন কেটে দিয়েছে। দোতলায় ওঠার সিঁড়িটা বেশ চওড়া, আগাগোড়া কাঠের রেলিংয়ে ধুলো জমে আছে। এ বাড়ির সব জানালার পাল্লাও কাঠের, ওপরে রঙিন কাঁচ, কোথাও কোথাও অবশ্য ভেঙে গেছে। দোতলায় উঠে সামনের ঘরটার দরজায় সামান্য টান দিল প্রশান্তদা। ক্যাঁচ করে একটা শব্দ হলো। সেই শব্দ শুনে ছাদের দিক থেকে কারা যেন ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে চলে গেল। পুপুল দেখল কাঠের বিশাল বিশাল কড়িবর্গার আড়ালে পায়রার ডানা। দরজা খুলে প্রশান্তদা তাকে ডেকে বলল, কই খোকা বাবু, ভেতরে এসো। ভেতরে ঢুকেই চমকে গেল পুপুল। একটা বিশাল বড় হল ঘর, চারিদিকে বিশাল সব জানালা। প্রশান্ত একটা জানালা খুলে দিতেই ঘরে কিছুটা আলো এসে পড়ল।
সেই আলোতে পুপুল দেখল মেঝেতে শতরঞ্জি পাতা, আর ছাদ থেকে ঝুলছে কাঁচের ঝাড়বাতি। পুপুল অবাক হয়ে জিজ্ঞেস করল, এ ঘরে কি হয়? এটা এটা নাচঘর। এত বড়? বড় হবে না? কত লোক আসতো বলো তো? দিল্লি, লখনৌ থেকে ওস্তাদ ওস্তাদ গাইয়ে বাজিয়েরা আসতেন, নর্তকীরাও আসতো। বড়দা প্রসন্ন তাদের কত খাতির করতেন। ওটা কি? ওটা কাছে গিয়ে দেখো। শ্বেত পাথরের টেবিলে বসানো মাঝারি আকারের একটা মূর্তি, বোধহয় পেতলের, এখনো বেশ চকচক করছে। ঝুঁকে দেখে চিনতে পারল পুপুল, দেবী সরস্বতী। কই গো খোকা, এদিকে এসো। প্রশান্ত ডাকে চমক ভাঙল পুপুলের। দেওয়ালের গায়ে একটা মানুষের পুরো শরীরের প্রতিকৃতি, কোঁচানো ধুতি, সাদা পাঞ্জাবি, পায়ে সাদা নাগরা, মাথায় একটা কালো টুপি, কালো চাপদাড়ি, চোখ দুটো উজ্জ্বল। ছবির নিচে নাম লেখা আছে, একটু অস্পষ্ট হলেও পড়তে অসুবিধা হয় না। ইনি বড়দা প্রসন্ন, পুপুলের দাদুর দাদু। উনি কিন্তু খুব খুশি হয়েছেন। কেন? উনি তো মরে গিয়েছেন। এই যে লেখা আছে মৃত্যু 1938। ঠিকই, তবে আমার কি মনে হয় জানো, এই নাচঘর ছিল তার বিশেষ প্রিয়। এই বিশাল ঘরের কোথাও না কোথাও তিনি এখনো বেঁচে আছেন। পুপুল এসব কথায় কান দিল না। সে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, 6 থেকে 7-এ উঠবে। ওদের বিজ্ঞানের শিক্ষক একদিন ক্লাসে বলেছেন, ভূত বলে কিছু নেই। দুপুরে খাওয়া দাওয়ার পর প্রশান্ত একটু ব্যস্ত হয়ে পড়ল। নিচের বৈঠকখানা ঘরে কারা সব এসেছে। বাবার সঙ্গে দরজা বন্ধ করে কী সব কথাবার্তা হচ্ছে। একটু কান পেতেছিল পুপুল, ঠিক বুঝল না। সেল ডিডস, মিউটেশন, ট্যাক্স, রেজিস্ট্রেশন, এসব শব্দ পুপুলের এখনও খুব পরিচিত নয়। পুপুল একাই ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎই সে আবিষ্কার করল সূর্যমহলের আড়ালে আরও একটা দোতলা বাড়ি রয়েছে। দোতলার নাচঘর থেকে সেখানে যাওয়ার একটা সেতুর মতো বারান্দাও রয়েছে। বারান্দার মুখটা অবশ্য এখন ইট দিয়ে বন্ধ করা, কারণ সেতুর কাঠের রেলিং আর পাটাতন দুটোই ভেঙে গিয়েছে। পুপুল নিচে নেমে এলো। মাঝে একফালি মাঠ, চোর কাঁটায় ভর্তি হয়ে আছে। সাবধানে পার হয়ে এই দোতলা বাড়িটার সামনে দাঁড়ালো পুপুল। সূর্যমহলের তুলনায় এই বাড়িটার অবস্থা আরও খারাপ। জানলা দরজার পাল্লা বলে আর প্রায় কিছুই নেই। চতুর্দিকে জঙ্গল গজিয়ে গিয়েছে, পলেস্তারা খসে গিয়ে প্রায় কঙ্কালসার চেহারা। তবুও ফলকে নামটা এখনো পড়া যায়, চন্দ্রমহল। এ বাড়িতে সাপখোপ থাকা বিচিত্র নয়, তবুও এখনো রোদ পড়ে যায়নি। সাবধানে জঙ্গল পেরিয়ে পুপুল এসে ঢুকল চন্দ্রমহলে। এখানেও ছাদে পায়রার বাসা, মাকড়সার জাল, কিচমিচ করে আরও কী সব যেন ডাকছিল। ওসব কি? বোধহয় চামচিকে। কোথাও একটা বিড়াল ডাকছিল। দোতলায় ওঠা সিঁড়ির অবস্থা বেশ খারাপ, সিমেন্ট ফেটে গিয়েছে। চটা ওঠা সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠেই চমকে গেল পুপুল। এও এক বিশাল ঘর, মেঝেটা বোধহয় শ্বেত পাথরের। এত অযত্নেও তার জৌলুস খুব কমে যায়নি।
ছাদের কড়িবর্গা অবশ্য মাঝে মাঝে ভেঙে পড়েছে। হঠাৎ মনে হলো পেছন থেকে নারী কণ্ঠে কে যেন ফিস ফিস করে বলে উঠল, এসো এসো। পুপুল চমকে পেছনে তাকাতেই দেখল এক নারী মূর্তি দেওয়াল থেকে তার দিকে চেয়ে হাসছেন। পুপুল ঝুঁকে পড়ে ছবির গায়ে লেখা নামটা দেখল, তারা সুন্দরী। ইনি কে? বরদা প্রসন্ন স্ত্রী? বিকেলের আলো ফুরিয়ে আসছিল। পুপুলের আর সাহস ছিল না। সে ভাঙা সিঁড়ি দিয়ে যতটা দ্রুত সম্ভব নেমে আসার চেষ্টা করছিল। দূরে বেড়ালটা ডেকেই যাচ্ছিল। হঠাৎ ডাকটা থেমে গেল। পুপুলও থমকে গেল সিঁড়িতে। আরও একটা শব্দ শোনা যাচ্ছে না? যেন কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এ বাড়িতে তো জনপ্রাণী নেই, তবে পুপুল দুদ্দার করে ভাঙা সিঁড়ি বেয়ে নেমে এলো। তাকে ছুটে নেমে আসতে দেখে বুড়ো প্রশান্ত বলল, তুমি চন্দ্রমহলে গিয়েছিলে? হ্যাঁ, ওখানে কে থাকে? সে কাঁদছে কেন? রানী তারা সুন্দরী, বরদা প্রসন্ন স্ত্রী। কাঁদবেনি তো, এই মাত্র এগ্রিমেন্টে সই হয়ে গেল যে। এগ্রিমেন্ট? কিসের? ওসব তুমি বুঝবে না খোকা। একা একা ও বাড়িতে ঢুকে পড়েছিলে কেন? ওখানে সাপ আছে, বিছেও আছে। সন্ধ্যের দিকে সামান্য কালবৈশাখী হলো। দমকা বাতাস, মেঘের ডাক, দু এক পশলা বৃষ্টি। প্রশান্ত এসে হ্যারিকেন জ্বালিয়ে দিয়ে গেল। পুপুলের হ্যারিকেনে অভ্যেস নেই। কলকাতায় আজকাল লোডশেডিং তেমন হয় না। বিছানায় অলসভাবে শুয়ে তার ঘুম ঘুম পাচ্ছিল। বাবা প্রশান্তদার সঙ্গে কিসব কথাবার্তা বলছেন। ঝিঁঝি ডাকছিল। ক্যাটক্যাট করে বোধহয় কয়েকটা ব্যাঙও ডেকে যাচ্ছিল। মাঝে মাঝে ট্রেনের যাতায়াতের শব্দ কানে আসছিল। প্রশান্ত রাতে রুটির ব্যবস্থা করেছিল। রুটি আর মুরগির মাংস। খেতে মন্দ নয়, মুশকিল হলো শোবার সময়। এই ঘরের খাটটা ছোট, দুজন শুতে পারবে না। বাধ্য হয়ে প্রশান্ত নিজের ঘরটা বাবাকে ছেড়ে দিল। পুপুল এ ঘরে একাই শোবে। প্রশান্ত শোবে মধ্যের বৈঠকখানায়। মাঝের দরজাটা খোলা থাকবে। প্রশান্ত বলল, বাথরুমে যেতে হলে আমাকে ডেকো, ভয়ের কিছু নেই। আমি এই পাশের ঘরেই আছি। পুপুল ঘুমিয়ে পড়েছিল। অনেক রাতে কিসের একটা শব্দে তার ঘুম ভেঙে গেল। কান খাড়া রেখে পুপুল বুঝতে পারল শব্দটা একটা বাদ্যযন্ত্রের। তার সুরেলা আওয়াজ দোতলা থেকে একতলায় ভেসে আসছে। পরক্ষণে ঝুমঝুম করে মেঝেতে পা ঠোকার শব্দ শোনা গেল। কেউ তবলায় চাঁটি মারছে। আশ্চর্য, দোতলার নাচঘরে আজ রাতে কোনো আসর বসবে নাকি? প্রশান্ত দা তো সেরকম কিছু বলেন। অন্ধকারে চোখ মেলে শুয়ে রইল পুকুর। দোতলায় কি হচ্ছে দেখার ইচ্ছে থাকলেও তার সাহসে কুলোচ্ছিল না। হঠাৎই দেখল খোলা দরজায় দাঁড়িয়ে এক নারী মূর্তি। মুখটা পুপুলের চেনা চেনা লাগলো। অসাধারণ সুন্দরী,
যেন মণ্ডপের দেবী দুর্গা। পুপুল মনে করতে পারল চন্দ্রমহলে এরই ছবি সে আজ বিকেলে দেখেছে, তারা সুন্দরী। আপনি? হ্যাঁ আমি। ভয় পাচ্ছ? কিসের ভয়? তুমি আমাদের বংশধর, কত আদরের। দোতলায় কি হচ্ছে? দেখবে, এসো আমার সঙ্গে। তারা সুন্দরী পুপুলকে নিয়ে ওপরে উঠে এলেন। নাচঘরের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে বললেন, ভেতরে যাও। আপনি যাবেন না? আমরা ও ঘরে যাই না। তোমার মাকে আমার কথা বলো, সেও তো আমাদের বাড়িরই বউ। কি নাম তার? গীতালি। বাহ, বেশ নাম। পুপুল দরজা সামান্য ফাঁক করে ভেতরে ঢুকল। ঝাড় লণ্ঠনের আলোর নিচে বসে আছেন একজন পুরুষ। পুপুলের চিনতে ভুল হলো না, বরদা প্রসন্ন। কিন্তু আশ্চর্য, পুপুল কি স্বপ্ন দেখছে? অথচ সবই এত স্পষ্ট। তাকে দেখে বরদা প্রসন্ন ইঙ্গিতে কাছে ডাকলেন। নাচ শুরু হয়ে গিয়েছিল, সঙ্গে বাজছিল সারেঙ্গি আর তবলা। কিছুক্ষণ পর বরদা প্রসন্নর ইঙ্গিতে ঘর ফাঁকা হয়ে গেল। গম্ভীর ভরাট গলায় বরদা প্রসন্ন বললেন, তোমার বাবা কাকাদের বলো, এই নাচঘর কিন্তু ওরা বিক্রি করতে পারছে না। বিক্রি? কিন্তু এ বাড়ি তো আমাদেরই। আজকাল নিজের বাড়ি সবাই বিক্রি করে থাকে। পিতৃপুরুষের ভিটে তাদের কাছে একটা বোঝা মাত্র। বিক্রি করে কি হবে? এখানে ফ্ল্যাট উঠবে। আমাদের ফ্ল্যাটের মতন? তোমাদের ফ্ল্যাট তো আমি দেখিনি কখনো, বোধ হয় সেই রকমই। কিন্তু নাচঘর বিক্রি করা যাবে না কেন? সব সম্পত্তি বিক্রি করা যায় না। দেব দেবীর কাছে গচ্ছিত থাকে। এই নাচঘরও একজনের কাছে গচ্ছিত আছে। কে তিনি? বরদা প্রসন্ন আঙুল নির্দেশ করলেন। পুপুল দেখল ঘরের কোণে শ্বেত পাথরের টেবিলে বিনা বাদনরত সরস্বতী মূর্তি। আর চন্দ্রমোহন? বরদা প্রসন্ন একটু চুপ করে রইলেন, তারপর বললেন, রানী আজ কাঁদছিলেন, তাকে বোঝালাম এখন আর আমার সেসব দিন নেই। কখনো ভাবিনি নিজের বংশধররাই আমাদের বাস্তুচ্যুত করবে। তাহলে চন্দ্রমহল বাঁচানোরও একটা রাস্তা হয়তো রাখতাম। রানী তাহলে এখন কোথায় থাকবেন? উনি আমার স্ত্রী, ওর প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না। জীবনে কোনো দিন সূর্যমহলে পা রাখেননি, এটা বারমহল। এখানে এলে ওর সম্ভ্রম হানি হয়। কিন্তু আমার মা তো বাইরে যান, কলেজে পড়ান। তার কথা আলাদা, তিনি এ যুগের মেয়ে। কিন্তু তারা সুন্দরীর পক্ষে এত দিনের প্রথা ভাঙা কঠিন। তবুও তোমার বাপ কাকাদের কেরামতিতে তাকে বাস্তুচ্যুত হয়ে এই বারমহলেই আশ্রয় নিতে হবে। ভেবো না এ শুধু তারই অসম্মান, আমারও। পুপুল চুপ করে রইল, তার কেমন কষ্ট হচ্ছিল। বরদা প্রসন্ন বললেন, তবে এই নাচ ঘরে আর কোনো দিনও নাচ গান হবে না। কেন? আর প্রয়োজন নেই। তারা সুন্দরী এসব পছন্দ করবেন না। ওর শখের চন্দ্রমহল যখন চলে গেল,
আমার গান বাজনার শখও না হয় বন্ধই থাক। এই ঘরের অধিষ্ঠাত্রী সরস্বতীকে মনে মনে বলেছি, দেবী, আজ এই নাচ ঘরে নাচ গানের শেষ রাত্রি। পুপুলের ঘুম ভাঙল অনেক বেলায়। চুপ করে শুয়ে সে ভাবছিল কাল রাতের কথা। যা দেখেছে সবটাই কি স্বপ্ন? বৈঠকখানা ঘরে আরও কারা সব এসেছেন। ঘরে কি সব সই সাবুদ হচ্ছিল। রাঙা কাকা একটা সুমো ভ্যান চালিয়ে এসেছিলেন। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে ওই গাড়িতে চড়েই কলকাতা ফেরা হলো। কথাবার্তা থেকে পুপুল যা বুঝল, সূর্যমহলের সঙ্গে নাচঘরও বিক্রি হয়ে গিয়েছে। কলকাতায় এসে পড়াশুনোর চাপে পুপুল ধীরে ধীরে সব কথাই ভুলে যাচ্ছিল। প্রায় মাস চারেক পর হঠাৎই একদিন রাত্রে শুনল বাবা উত্তেজিত স্বরে ফোনে কাকে যেন কী সব বলছেন। আপনি এসব কি বলছেন বলুন তো মশাই? হ্যাঁ স্যার, যা বলছি ঠিকই বলছি। কোথায় পাওয়া গেল? ওই নাচঘরের একটা টেবিলের ড্রয়ার থেকে। খাবার টেবিলে বসে মার প্রশ্নের জবাবে বাবা খুব বিরক্তভাবে বললেন, কোনো মানে হয়? সূর্যমহলের নাচঘরে একটা শ্বেতপাথরের টেবিলের সিক্রেট ড্রয়ারে নাকি পুরনো একটা দলিল পাওয়া গিয়েছে। গোটা মহলটাই নাকি বরদা প্রসন্ন দেবত্র সম্পত্তি করে রেখে গেছেন। ভাবো একবার, নাচঘরের ঘর হয়ে গেল দেবদেবীর সম্পত্তি। ছি, ও বাড়ি তো আর জন্মেও বিক্রি করা যাবে না। পুপুলের বুকটা ধক ধক করছিল। সে তো সবই জানত, বরদা প্রসন্ন তাকে সবই বলেছিলেন, কিন্তু সে কাউকেই কিছু বলতে পারেনি। কি করে বলবে? কেউ কি তার কথা বিশ্বাস করত? শেষ হলো সৌমিত্র শঙ্কর দাশগুপ্তের রচনা অবলম্বনে নাচঘর। গল্পপাঠ বাবা, বরদা প্রসন্ন, প্রশান্ত দা এবং পুপুলের চরিত্রে চান্দ্রিক দে, তারা সুন্দরী, মহুয়া দে, ধ্বনি পরিকল্পনায় স্নেহাদ্র শর্মা, পরিচালনায় চান্দ্রিক দে। আবার পরের সপ্তাহে দেখা হবে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে।